শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফ্রেশ প্রিমিয়াম প্রিয় তারকা কথনের আয়োজনে। এবং আজকের আয়োজনটি বিশেষ কারণ আজকের দিনটি বিশেষ। আর আজকে দিনটি বিশেষ কারণ আমাদের একজন বিশেষ মানুষ, একজন প্রিয় মানুষের আজ জন্মদিন। আর জন্মদিনের এই বিশেষ ক্ষণে তিনি আমাদের সঙ্গে আজকে আড্ডায় রয়েছেন। চলুন তাকে স্বাগত জানাই, দেরি না করে। রয়েছেন চঞ্চল চৌধুরী। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। কেমন আছেন? খুব ভালো আছি। এখন পর্যন্ত জন্মদিন আসলে কেমন গেল? 12টা থেকে তো নিশ্চয়ই শুরু হয়েছে। হ্যাঁ, ওই যে বাসায় ছেলে, তারপর ছেলের মা, দিব্য, সৌম্য, খুশি, তারপর আমাদের আরো কিছু ক্লোজ কিছু মানুষজনেরা কালকে রাতে একটু বাসায় আড্ডা টাড্ডা দেওয়া হলো, কেক কাটা হলো। প্রথম প্রহরের কেক কাটা ওদের আয়োজন, সবকিছু ওরাই করেছে। খুব খুব। আর কি প্ল্যান আছে? আমার তো কোনো প্ল্যান নেই, হয়তো দুপুরে একটু কোথাও খেতে যাবো সবাই। আপনি সারপ্রাইজ হওয়ার জন্য রেডি আসলে, তাই তো? সকালবেলা মানে আমার কিছু মানে কি বলবো ভক্ত বা যারা একটা ফ্যান ক্লাব আছে ওরা সবাই এলো আর কি, মানে অপ্রত্যাশিত আসলে সবকিছুই। জন্মদিনটা আসলে আপনার জন্য কি, মানে আপনি কি অপেক্ষা করে থাকেন জন্মদিনের জন্য, নাকি কিছু না হলেই ভালো এরকম? না, বিষয়টা নিয়ে সেরকম কোনো অতি গুরুত্বও নেই, আবার একেবারে গুরুত্বহীনও মনে করি না। কারণ জন্মদিনের তো একটা নিশ্চয়ই মাহাত্ম্য যেটাই বলি না কেন তো থাকেই। এই দিনে পৃথিবীতে আসা, বাবা মার স্বপ্ন, সেটা কতদূর পূরণ করতে পারলাম না পারলাম তার থেকে বড় কথা এখন জন্মদিন আসলে পরে যেটা মনে পড়ে যে জীবন থেকে 1 বছর কমে গেল আর আমাদের যে চূড়ান্ত গন্তব্য তার দিকে এগিয়ে যাওয়া। হ্যাঁ, 1 বছর আরো এগিয়ে গেলাম। এখনকার জন্মদিন তো আসলে চঞ্চল চৌধুরী এখন অনেক মানুষের হয়ে গেছেন, কিন্তু একেবারেই যখন পরিবারে ছিলেন ছোটবেলায় তখন জন্মদিন কেমন করে? এটা আসলে ভাবতে একটু খারাপ লাগে, কারণ হয়তো আমি অভিনয় করি, আমার কিছু মানুষ ভালোবাসে, সবাই সেটা উদযাপন করে, কিন্তু আমার চাইতে অনেক নানা সেক্টরে অনেক গুণী গুণী মানুষ যাদের হয়তো এই পরিচিতি নাই, তাদের হয়তো শুধু পরিবারেই জন্মদিনটা পালন করে। আর আমাদের ক্ষেত্রে যেটা, যে ছোটবেলায় যখন বাড়িতে ছিলাম এইভাবে এই ট্রেন্ডটা আসলে ছিলই না, কেক কেটে জন্মদিন উদযাপন করা বা এটা ছিল না। একটু মা একটু হয়তো ওইদিন স্পেশাল একটু রান্না টান্না করতেন বা একটু পায়েস রান্না করতে, একটু মিষ্টি বা এইগুলো দিয়ে বাহ, দারুণ একটু আশীর্বাদ করতেন এটাই। চঞ্চল চৌধুরীকে মানে আমার চেনা বা আমার জেনারেশনে অনেকের চেনা মনে হয় সিসিমপুরে মুকুল দিয়ে। মানে আজকে আমি আপনাকে নিয়ে যখন পড়ছিলাম আরো একটু দেখছিলাম, সেই মুকুলের কথা মনে পড়ছিল। চেনা মানে কি, আমি মুকুল, তুমি শিশু ছিলে তখন? হ্যাঁ, আমি তখন অনেক ছোট। বয়স তো আজকে ঠিকই আছে। সেই মুকুলের কথা মনে পড়ে যখন একেবারে ছোট ছোট পার্ট হয়তো করছেন নাটকে। একটা জেনারেশন তারা তো আসলে সিসিমপুর দেখেই বড় হয়েছে, তা সেই সময়টা ওই জেনারেশনের কাছে মুকুল, সুমনা, হ্যাঁ আমাদের ইকরি, মানে আমার তো ওই ক্যারেক্টারগুলোর সাথে ওরা একসাথে যখন কাজ করতাম শুটিং এ, অসাধারণ বিশাল একটা সেট বানানো হতো সিসিমপুরের, সেটা কয়েক মাস পর্যন্ত থাকতো। ভোরবেলা উঠে আমরা মাইক্রো বাসে করে সবাই মিলে একসঙ্গে যেতাম, ওখানে সারাদিন থাকতাম, শুটিং করে আবার রাতে আবার ফিরতাম। অনেক অনেক মানে সুন্দর সময় কেটেছে। এবং সেই সঙ্গে বাচ্চাদের জন্য ওই সময়টা পর্যন্ত তখন কোনো ভালো কোনো অনুষ্ঠান হয় না, আমরা শুক্রবার অপেক্ষা করে থাকতাম, বিশেষ করে শিক্ষামূলক অনুষ্ঠান খুব মজা করে তারা এই সিসিমপুরটা দেখতো। এবং আমি এখনো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গেলে পর অনেকেই এখনো আমাকে সিসিমপুরের মুকুল বলে ডাকে। মুকুল বলে, এটা ভালো লাগে। হ্যাঁ, বাচ্চারা, হ্যাঁ খুব ভালো লাগে। বাহ, আপনার তো মঞ্চ দিয়ে শুরু, সেই মঞ্চ থেকে এখন একেবারে ব্যস্ত হয়ে গেছেন নানা ধরনের, এখন তো প্ল্যাটফর্মের আসলে ভ্যারিয়েশন এসেছে, ডিজিটালাইজেশন হয়েছে, ওটিটি এসেছে। মঞ্চ কি মিস করেন বা মনে হয় যে আরো বেশি করে মিস ভালো করা বলতে, আমি তো মঞ্চের সঙ্গে তো আছি, হয়তো শোটা কম করি, কিন্তু বছরে স্পেশাল শোগুলো আমি এখনো মঞ্চে করি এবং এটা আজীবনই, যতদিন সুস্থ থাকবো বেঁচে থাকবো মঞ্চে কাজ করবই। আর এটা মঞ্চ হচ্ছে আমার মানে আবেগের সবচেয়ে বড় আবেগের জায়গা, কারণ ওখান থেকেই আমার অভিনয়ের শুরু। আজকে সকালবেলা আমার প্রথম ফোনটা, আমি আমার ঘুমটা ভাঙলো মামুন ভাইয়ের ফোন কলে। মামুন ভাই আমার গুরু, মামুন রশিদ, উনি আমাকে ফোন করে জন্মদিনে আশীর্বাদ করলেন, শুভেচ্ছা জানালেন। তা আমি আছি, আমি আরণ্যকের সঙ্গে আছি, মঞ্চের সঙ্গে আছি, যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে অথবা সুস্থ আছি। বাহ, দারুণ। চঞ্চল ভাই, মানে আপনি আসলে অনেকের জন্য একটা অনুপ্রেরণা। সেই 1996 থেকে যদি আপনার ক্যারিয়ার আমি শুরু ধরি একেবারে এই জগতে, তাহলে তো প্রায় 28-29 বছর হয়ে গেছে। এই যে কনস্ট্যান্ট একটা হাসি নিয়ে লেগে থাকা এবং কোনো রকম অহংকার না এনে কাজটাই করে যাওয়া, এইটা আসলে দারুণ। আমার মনে হয় যে আমাদের সকলের জন্য শিক্ষণীয়। আপনাকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। থ্যাংক ইউ। না, একটা হচ্ছে যে আমি যে কাজটা করি অভিনয়, এই কাজটা ভালোবেসে করা,
এবং সততার সাথে। প্রত্যেক কাজেরই তো প্রত্যেকটা পেশারই কিছু আদর্শ থাকে, সততা থাকে, সেই বিষয়গুলো আসলে ধারণ করাটা সবচেয়ে বড় কথা। আমি অভিনয় করি অথবা যে কাজই করি না কেন, আমি যদি অসৎ হই তাহলে সেখান থেকে আমি যে ফলাফলটা পাবো, আর আমি যদি সৎভাবে কোনো কাজ করি, আমার মনে হয় যে সেটা রেজাল্ট একটু আলাদা আপনার হয়। কি মনে হবে যে আপনার কোন বিশেষত্বটা আসলে আজকে আপনাকে এখানে এনে দাঁড় করিয়েছে? আমি কাজটা খুব ভালোবাসি, একদম মন থেকে, হৃদয় থেকে ভালোবাসি। মানে অভিনয়টাকে আমি এখন পর্যন্ত, অভিনয় হচ্ছে আমার মানে মানে ফার্স্ট প্রায়োরিটি। এবং এমনও হয় যে আমি হয়তো শুটিংয়ে যাচ্ছি, আমার পরিবার পরিজন এদের সঙ্গে হয়তো যোগাযোগও হচ্ছে না সারাদিনে, আমি হয়তো ডুবতে আছি অভিনয়ের মধ্যে এখনো। কারণ ওই কাজটার মধ্যে আমি চাই না যে, আমার যোগ্যতার তো অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু অ্যাটলিস্ট আমার চেষ্টা অথবা আমার ডেডিকেশনটার জন্য মিনিমাম যেন কোনো কমতি না থাকে। এবং সেই ভালোবাসাটা আমার অভিনয়ের প্রতি আমার আছে এবং দায়বদ্ধতা আছে, এটুকু, আর কিছু না। আর সবাই আমার চাইতে অনেক বড় বড় অভিনেতা, আমার জেনারেশনে বলি, আগে পরে বলি, অনেক বড় বড় অভিনেতা আছেন, বাংলাদেশে আছেন, বা আমার পছন্দের অনেক অভিনেতা দেশে বিদেশে আছেন। তা একটা জায়গায় যেতে গেলে আসলে ওই সততাটাই আসলে দরকার, যে কাজ করে, যে পেশায় থাকেন সেটাতে। চলচ্চিত্র তো রূপকথার গল্প দিয়ে আপনার শুরু, তারপরে মন পোড়া আসলো, এরকম একের পর এক হাওয়া আমাদের সকলের মন জয় করে নিল। কেমন লাগে আসলে যখন এগুলো মানুষ অনেক ভালোবাসে, মানে যখন ভালোবাসার কথা জানায়, মনের মানুষ দিয়ে আপনার একটা দারুণ একটা অন্যরকম চরিত্রে আপনি আসলেন। গৌতম দার সঙ্গে, গৌতম দা কয়েকদিন আগে এসেছিলেন, দেখলাম। এবার গৌতম দার সঙ্গে আমার দেখা হয়নি। যাক, ওই সময়গুলোর কথা মনে পড়ে, যখন কাজ করেছিলাম, শুটিং করেছি, তখন সেই সময়টা এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই স্পষ্ট। সেই মনের মানুষ বলি অথবা রূপকথার গল্প বলি, তৌকির ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, এটা চ্যানেল আইয়ের ছিল প্রজেক্ট। রূপকথার গল্প আমার খুব প্রিয় একটি কাজ, এবং যে কাজগুলি যখন করেছি, ওই যে বললাম যে অভিনয়টাকে আমি এত ভালোবাসি যে আমার ওই চরিত্র, যে কোনো চরিত্র যখন পাই, আমি আমার সর্বশেষ মানে যত অভিজ্ঞতা, যতটুকু আছে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করি ওই চরিত্রটিকে আসলে দর্শকের সামনে হাজির করতে। দারুণ। গৌতম ঘোষের সঙ্গে দেখা হয়নি বলছিলেন, কিন্তু গৌতম ঘোষ আপনাকে নিয়ে কি বলেছেন চ্যানেল আইতে এসে, সেটা চলুন দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। একটু আপনার মুখে স্যার একটু শুনতে চাই। চঞ্চল এখন খুব ভালো, অনেক ছবি করছে, আমি খুব গর্বিত। আমি চঞ্চলকে হাবিবকে বলেছি, হাবিব আমি থিয়েটার দেখব। আমি একটা নাটক দেখতে গেছিলাম, নাটকটা হ্যাঁ হ্যাঁ জি একদম, সেই নাটকটা দেখে আমার মনে হয়েছিল যে এই অভিনেতাকে দিয়ে আমার চরিত্রটা, খুব কঠিন চরিত্র ছিল মনের মানুষে, খুব ভালো হবে। ওটা মামুনের নাটক ছিল না, মামুনের পরিচালনায়। তা চঞ্চল আমার সঙ্গে যখন কাজ করেছিল, অসম্ভব শেখার ইচ্ছে, আর মাঝে মাঝে খুব নার্ভাস হয়ে যেত। আমি বলে পারবো না দাদা, না হ্যাঁ খুব পারবে, করো, চলো রেডি। ফলে ওর নিষ্ঠাটা আমি দেখেছি, ফলে ও চঞ্চল যে ওই নিষ্ঠা নিয়ে আরও প্রতিষ্ঠিত হয়েছে, তার জন্য আমি খুবই গর্বিত। বাহ, দারুণ। কেমন লাগলো? খুব ভালো লাগলো, এবং আমি এই ফুটেজটা দেখেছি, চ্যানেলেতে গৌতম দা এসেছিলেন, আমি একটু ব্যস্ততার কারণে ঢাকার বাইরে ছিলাম শুটিংয়ে। সবসময় আমি ওনার সঙ্গে ঢাকা এলে পরে উনি আমাকে যোগাযোগ করেন, কল করেন, অথবা আমি খুঁজে বের করি যে দাদা কোথায় আছেন, আমি গিয়ে দেখা করি। এইবারই মিস করলাম, আবার কলকাতা গেলেও যোগাযোগ হয়। আর এখন তো উনি আমাকে, আমি কোথাও ওনার সঙ্গে যদি দেখা হয়, সেই যে মনের মানুষের সেই আন্তরিকতা, সেই স্নেহ, সেই ভালোবাসা পাই। বোম্বাদার কাছ থেকেও সেম একই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বোম্বাদার সঙ্গে যখন কাজ করেছিলাম, এটা আমার একটা মানে স্মরণীয় মুহূর্ত। চলুন না মনের মানুষের একটু ছোট্ট অংশ দেখে আসি। এত কথা বলছি যখন, চলুন প্রিয় দর্শক দেখে আসি মনের মানুষের একটা ছোট্ট অংশ। এত জ্বালাতন আশা করে পীড়িত করে, শেষে জ্বলে পুড়ে মরে রে। নগরে বাজারে ফেরে পাগলের মতন, নগরে বাজারে ফেরে পাগলের মতন। এই কিরা তুমি এখানে কি করো? দেখলি তো মনে হয় ভেগ ধরিস, ধ্যানে ছিলে বুঝি? তোমার গলা খান তো বেশ মিঠে। তুমি কিরা ভাই? আমারে জিজ্ঞেস করে আমি কিডা? আমি একখান পাগল, পাগল। এই হাসোকা, হ্যাঁ হাসোকা।
ভাইরে আমিও যে পাগল। তোমার নামটা কি শুনি? লালু। আহা দারুণ দারুণ। ওই প্রজেক্টে মনের মানুষের সময় বিবি আপা, আমাদের বিবি রাসেল, বিবি আপার সাথে আমার কিছু সময় একসঙ্গে আমরা, বিবি আপা কস্টিউমের সঙ্গে ছিলেন। তুমি তো সামনেও ছিলেন, হ্যাঁ, সামনে ছিল, অভিনয় করেছেন, খুব চমৎকার একটা সময় ছিল। বাহ। আর মনে হচ্ছিল যে ভালো লাগার জন্য ছোট্ট অংশ দেখলাম, কিন্তু আফসোস আসলে বেড়ে গেল যে পুরোটা কেন দেখতে পারলাম না, কিন্তু আমাদের সময় তো আসলে খুবই সংক্ষিপ্ত। এই যে ওপার বাংলার কথা আসলো, যে দুই বাংলা তো আসলে আমরা খুবই কানেক্টেড আমাদের সাহিত্য দ্বারা, আমাদের বিনোদনের জগৎ দ্বারা। সেখানেও যে আপনি তাদের জন্য একটা সম্পদে পরিণত হয়েছেন, তাদের এত ভালোবাসা পান, বাংলাদেশি হিসেবে এটা আমাদের গর্বের। কেমন লাগে আসলে সেখানে কাজ করার অভিজ্ঞতা? এটা সম্পদ আসলে কিছু না, আমার ভালো লাগে এটাই যে একটা সময় আমাদের কাজগুলোকে, সত্যি কথা বলতে, সেটা মঞ্চনাটক বলি বা টেলিভিশন বলি অথবা সিনেমা বলি, আমরা সত্যি মানে পশ্চিমবাংলা বা কলকাতার থেকে অনেকটা পিছিয়ে ছিলাম, বা অনেক সময় আমি দেখেছি অনেক আচার আচরণের ভেতরেও আর কি বিষয়টা প্রকাশ করা হতো আর কি, বিভিন্ন সময় যখন আমরা যেতাম অথবা সব কিছু মিলে। কিন্তু এখন কলকাতার ইন্ডাস্ট্রি বলি, ফিল্ম ইন্ডাস্ট্রি বলি বা ওটিটি ইন্ডাস্ট্রি বলি অথবা মঞ্চনাটক বলি, সব জায়গাতেই আমাদের একটা সুন্দর জায়গা হয়েছে। আমরা খুব গর্ব করে বলতে পারি যে ওখানকার কোটি কোটি দর্শক আমাদের কাজ দেখে মুগ্ধ হয়। বাংলাদেশের অনেক অভিনেতা, অনেক নির্মাতার কাজ দেখে তারা মানে কি বলবো, উচ্ছ্বসিত হন এবং প্রশংসা করেন সবার। এটা আমার কাছে মনে হয় এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা বড় অর্জন। এবং বাংলাকে নিয়ে আমাদের যে অগ্রযাত্রা, সেটা টেলিভিশন বলি, টেলিভিশন দিয়েই হচ্ছে ওখানে শুরু, টেলিভিশনের প্রচুর দর্শক, সেই সাথে হালামলের ওটিটি, তারপর আমাদের কিছু সিনেমা এখন যৌথ প্রযোজনা হচ্ছে, ওখানে যাচ্ছে, রিলিজ হচ্ছে, সব কিছু মিলে। এবং সাম্প্রতিককালে আমি তুফান সিনেমার কথা বলতে পারি, যে সব কিছু মিলেই কলকাতার দর্শক, ইন্ডাস্ট্রিরও আমাদের প্রতি এক ধরনের আলাদা মানে ভালোবাসা এবং তাদের সেই প্রকাশটা আমরা সবসময় পাই। এবং তারা আমাদের সঙ্গে এখন সবাই খুব সানন্দে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এটা মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির একদম বাংলাদেশের কাজ নিয়ে তারা আসলে জানেন, ওইখানে আমাদের একটা দর্শক শ্রেণী রয়েছে, এটা আমাদের জন্য সত্যি ভীষণ আনন্দের। আর সম্প্রতি আপনি সৃজিত মুখার্জির সঙ্গে আমাদের কিংবদন্তি একজন পরিচালক মৃণাল সেন, তার যে জীবন ভিত্তিক চলচ্চিত্র পদাতিক, সেখানে অভিনয় করেছেন, সেটার অভিজ্ঞতা কেমন? সেটা নিশ্চিত দারুণ একটা পাওয়া। হয় কি, আমার প্রত্যেকটা কাজেরই একটা প্রক্রিয়া থাকে, তো অভিনয়ের জন্য একটা প্রস্তুতি থাকে। তা আমি সেই প্রস্তুতিটা ঠিক মাঝামাঝি পর্যায়ে আমার বাবা অসুস্থ হলেন, বাবা মারা গেলেন, ঠিক ওই অবস্থাতেই বাবার শেষকৃত্য অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, এগুলো শেষ করে আমি 2 দিনের মাথায় বোধহয় আমি চলে গেলাম শুটিং করতে। মানসিকভাবে খুব আমি মানে কি বলবো, হ্যাঁ, বিপর্যস্ত, বিধ্বস্ত ছিলাম। মানে তারপরেও করেছি, চেষ্টা করেছি, কারণ প্রস্তুতিটা চলছিল প্রায় মাস 6 ধরে সৃজিতদা বলার পর থেকেই। তবে এটা খুব কঠিন কাজ আসলে। মৃণাল সেনের মতো হয়তো ফার্স্ট লুক যখন বেরোলো সবাই ভাবলো যে আরে হুবহু দেখতে মৃণাল সেনের মতো, কিন্তু বাইরের চেহারাটা এক হলেই তো হয় না। ওই মানুষের ব্যক্তিত্ব, ওই মানুষের মানে দর্শন, তার জ্ঞান, তার মেধা, এগুলোকেও তো আমার মধ্যে মানে ধারণ করতে না পারলে তো দর্শক ওটা বিশ্বাস করবে না। চেষ্টা করেছি আমি আমার মতো করে, তবে এটা আমার কাছে একটা অসম্ভব কিছুই মনে হয়। কারো চরিত্রে বায়োপিকে যখন কেউ অভিনয় করেন, যেমন শুভ করেছে, আমাদের বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছে, এটা আসলে খুব কঠিন কাজ। হয়তো দর্শকের জায়গা থেকে আমরা অনেক সমালোচনা করতে পারি যে এরকম হয় না, উনি তো এরকম করতেন না, ওনার শরীরটা তো এরকম ছিল না, ওনার হাঁটা চলে, এটা হতেই পারে। কিন্তু একজন শিল্পী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে ওই চরিত্রটা ধারণ করার জন্য। তা সম্ভব না, এক মানুষ যেহেতু না, অতএব হুবহু হয় না, তারপরেও আমরা চেষ্টা করি একদম। এবং সেই চেষ্টা, এবং এটা আমি যা করেছি আসলে বেসিক্যালি বললাম যে আমার একটু সময়টা খুব মানে এত জীবনের সবচাইতে আমার কষ্টের সময় ছিল সেই সময়টা। সৃজিতদা আসলে এটা আমাকে আগলে রেখে যেভাবে, উনি বুঝতে পারছিলেন যে আমাকে দিয়ে আসলে কিভাবে উনি কাজটা করাবেন আমার মানসিক অবস্থা কি, এবং সেটা উনি করেছেন। এবং পদাতিক থেকে যদি কিছু অ্যাচিভমেন্ট থাকে, তার সিংহভাগ হচ্ছে সৃজিতদার অ্যাচিভমেন্ট, ওনার কারণে আসলে। দারুণ। আপনার জন্য একটি বিশেষ ফোন কল রয়েছে, চলুন আমরা সেটি নিয়ে নিই। হ্যালো প্রিয় দর্শক, শুভ দুপুর। কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কণ্ঠটি চেনা। চঞ্চল দাদা, আমার গুরু দাদা, আমি মামুনুর রশিদ। আপনার হ্যালো শুনেই আমরা বুঝতে পেরেছি। আরে বাবা, আবার কণ্ঠস্বর চেনা। দীপ্তি। আচ্ছা 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 আচ্ছা।
আহ, শোনো, জি। আমি তোমার সাথে চঞ্চলের আগেই কথা হয়েছে আমার, কিন্তু এখন যেহেতু একটা অনুষ্ঠান চলছে সেখানে আমি একটা কথাই বলবো যে দীর্ঘজীবী হও, কিন্তু জি। সমগ্র সৃজনশীলতা নিয়ে যেন দীর্ঘজীবী হও। জি 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 জীবনের শেষ দিনটি পর্যন্ত যেন তুমি সুস্বাস্থ্যের সাথে এবং সৃজনশীলতার সাথে বেঁচে থাকো। জি আমার। অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আপনি যুক্ত করে আরো আনন্দমুখর করেছেন আমাদের হ্যাঁ, সময়টিকে। ঠিক আছে। ভালো থাকবেন আপনিও। জন্ম তব বঙ্গে, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। হ্যাঁ, তিষ্ঠ ক্ষণকাল না, তিষ্ঠ অনন্তকাল। জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ অনন্তকাল। অনেক ধন্যবাদ, অনেক অনেক আচ্ছা, কৃতজ্ঞতা। আচ্ছা, ধন্যবাদ। এই ফোনটি আসলে আমরা নিতে চেয়েছি, আপনার আপনার কাছের মানুষ, আপনার পছন্দের মানুষ, তার ফোনটি পেলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। আচ্ছা চঞ্চল চৌধুরী, এই যে বিভিন্ন চরিত্রে নিজেকে সাজিয়ে নেন, আপনি বলছিলেন যে একটা হোমওয়ার্ক লাগে, সাধনা লাগে, চরিত্রটা ভেতরে ঢোকা লাগে, কিন্তু কিভাবে আসলে সম্ভব যে একেবারে একটা হাস্যরসের চরিত্রেও যেভাবে আপনি মানুষকে হাসাচ্ছেন, একেবারে একটা সিরিয়াস মৃণাল সেনের মতো একটা চরিত্রকে আপনি ধারণ করতে চাইছেন, এটার জন্য আসলে মানে কি মনে হয় যে শুধু হোমওয়ার্ক করে সম্ভব এটা? এটা তো একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, আর অভিজ্ঞতাটা একটা অনেক বড় বিষয়। যে আজকে থেকে যদি আমি 15 বছর আগে ফিরে যাই, তখনকার কাজগুলো যেভাবে করতাম, এখন নিশ্চয়ই অভিজ্ঞতা মানে ঝুলিটা বড় হয়েছে। সেই জায়গা থেকে প্রথমে আমি আসলে অভিনয়টা, আমরা অভিনয় বলি যে অভিনয়, আসলে অভিনয় না, অভিনয় না করাটাই হচ্ছে অভিনয় এখন, যেটা আর কি আমরা যেটা করার চেষ্টা করি। তা সেই জায়গা থেকে প্রথম যেটা আমি করি যে নিজেকে আসলে ভোলার চেষ্টা করি, যে আমি যে চঞ্চল চৌধুরী সেটা সম্ভব না ভোলা, আর যে চরিত্র অভিনয় করবো ওই চরিত্রটি বিশ্বাস করতে চেষ্টা করি, এবং ওই চরিত্রটি হয়ে ওঠার জন্য যা যা করণীয় সেটা করতে চেষ্টা করি। দারুণ। আপনি তো অনেকগুলো সেক্টরে আসলে কাজ করেন, আপনি ফাইন আর্টসের স্টুডেন্ট ছিলেন, তারপরে গান আসলে আপনার স্বভাবজাত, চমৎকার গান গান আপনি, তারপরে অভিনয় তো আছে বিভিন্ন সেক্টরে, মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, সবকিছু মিলিয়ে মানে কিভাবে আসলে মেনটেন করেন? এটা আসলে এক্সট্রা কোনো চাপ মাথায় নেই না। যেমন ইদানিং আমি মাঝে মধ্যে একটু সময় পেলে পরে আইপ্যাডে ছবি আঁকি, কারণ অনেকদিন ছবি আঁকা হয় না। আমি চারুকলায় পড়াশোনা করেছি দীর্ঘদিন, অনার্স মাস্টার্স করার পর থেকে আমার এই হাতের মধ্যে সুরসুর করে, মানে একটু পেন্সিল দেখলে, একটু কাগজ কলম দেখলে পরে। তা অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে অভিনয়ের ব্যস্ততাটা একটু কমিয়ে আস্তে আস্তে একটু ছবি আঁকাকির দিকে যাব। আর গান বাজনাটা হচ্ছে নিজের আনন্দের জন্য গাই। আমি তো, আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, ওই শুনে শুনে গাওয়া। বা অভিনয়ের জন্যও তো গান লাগে, মানে অভিনয় এমন একটা কলা যে সর্বকলার সম্মেলন এখানে থাকতে হয়, একটু তাল, লয়, সুর সবকিছুই লাগে। তা ওটা আমার অভিনয়ের জন্যই আসলে প্র্যাকটিস। চঞ্চল চৌধুরীর ছবির এক্সিবিশন দেখতে পাবো কখনো? আমার ইচ্ছা আছে। আমি যে এখন আঁকাকি শুরু করেছি, এটা আসলে রং তুলিতে বা ক্যানভাসে আঁকার তো এখন আসলে ওই পরিসরটা আসলে বৃহৎ পরিসরে যাওয়া সম্ভব না। সেই জন্য কোন মিডিয়ামে আঁকতে বেশি ভালো লাগে? আমি ড্রয়িংটা বেশি কমফোর্ট করি, কমফোর্ট ফিল করি। ড্রয়িং বেজ কাজ, ওয়াটার কালার, অয়েল পেন্ট সবই একসময় পছন্দ করতাম, কিন্তু এটা করতে গেলে তো এখন একটু আরও একটু প্রস্তুতি নিতে হবে। আপাতত ড্রয়িং দিয়ে শুরু করেছি, হাতটা একটু ইয়ে হোক, ক্লিন হোক, কারণ হাতে তো আসলে জং ধরে যায়। ছবি না আঁকলে পরে হাতটা ইয়ে হয়ে যায়, তাই হাতটাকে আগে ফ্রি করতে হবে, তারপর হচ্ছে আঁকাআঁকি। সেটাও আপনি নিশ্চয়ই পারবেন, আপনার সাধনা। তারপরে একটা চিন্তা আছে যে একটা এক্সিবিশন করব, একটা সোলো একটা এক্সিবিশন করব, অপেক্ষা। এবং সেখান থেকে একটা, যদি আমার ছবি আঁকা দেখতে আসেন কেউ, বা সেই ছবি যদি বিক্রি হয়, একটা ফান্ড করে হয়তো কোনো একটা সোশ্যাল কোনো একটা কাজে সেটা আমি। আর কি কি নতুন খবর দিতে চান ভক্তদের জন্য, যে কি কি কাজ আসছে? কাজের মধ্যে এই বছরেই পদাতিকটা আসবে, এবং প্রডিউসারের সঙ্গে যতটুকু কথা হয়েছে বা ডিরেক্টরের সঙ্গে, বাংলাদেশেও ওনাদের রিলিজ দেওয়ার ইচ্ছা। তা যদি পদাতিকটা 2 দেশে যদি রিলিজ হয়, এটা ভালো লাগবে। এখানকার অনেক দর্শক পদাতিক দেখার জন্য আগ্রহী। আর আমি তো আসলে একটা সিনেমা রিলিজ না হওয়া পর্যন্ত আরেকটা সিনেমার কাজ করি না। তা যে কারণে পদাতিকের পর কোনো সিনেমাতে কিন্তু আমি অভিনয় করিনি। এখন এটা রিলিজ করতে একটু দেরি হলো বিধায় সর্বশেষে আমার তুফানে একটু আমি মানে বিশেষ একটা চরিত্রে অভিনয় করলাম, রায়ান রাফির, ভালো লেগেছে কাজ করে। আর সামনের এই বছরেই আমার একটা বড় সিনেমার কাজ শুরু হওয়ার কথা, দম, রেদওয়ান রনির, SBF, চরকি এবং আলফা এর কো প্রোডাকশন আর কি। এটা
দমের কাজ, ওটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে, এই বছরের শেষের দিকে হয়তো শুটে যাব আমরা আর কি। বাহ, দারুণ। আমরা সবাই মুখিয়ে থাকি আপনার কাজের জন্য। এই কথাটি নিশ্চয়ই আপনি জানেন, তাও আবার জানিয়ে দিতে চাই যে আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনার কাজকে ভালোবাসি। আপনি জানেন এরকম অনেক দিন আমাদের ভালো ভালো কাজ দিতে পারেন, সেই দোয়া শুভকামনা সব আমাদের। এটা আমার সৌভাগ্য আসলে, আমার জানি না ভাগ্য বলে অনেকে কথা বলে, আমি অবশ্য ভাগ্যের চাইতে কর্মে বেশি বিশ্বাসী, কিন্তু আমি যে এত মানুষের ভালোবাসা পেয়েছি এটা আমি সৌভাগ্যবান। এবং আমার জন্মদিনে যারা যারা সোশ্যাল মিডিয়াতে হোক বা ডিরেক্ট ফোন করে হোক বা টেক্সট করে হোক আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, সবার হয়তো তাৎক্ষণিকভাবে আমি হয়তো রিপ্লাই করতে পারছি না, এর জন্য ক্ষমা করবেন, কিন্তু প্রত্যেকের পাঠানো শুভেচ্ছা আমি অবনত মস্তকে এই ভালোবাসা আমি গ্রহণ করছি এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব আমৃত্যু। অনেক ধন্যবাদ। চঞ্চল চৌধুরীর এই যে বিশাল বর্ণাঢ্য কর্মজীবন, অনেক কিছু দেখেছেন, অনেক কিছু করেছেন, সেগুলো কি আমরা কখনো বই আকারে পাবো, আপনার লেখায় বা অন্য কারো লেখায় জীবনী আকারে? এরকম প্ল্যান আছে? আমার আসলে এইরকম কোনো, আমি আমাকে নিয়ে কোনোই আসলে চিন্তা করি না। এখন আমার চিন্তাটা হচ্ছে যে আমার একটা জীবন, সেই জীবনের মোটামুটি আমার পরিপূর্ণ জীবন, আমার যা অর্জন সবকিছু মিলিয়ে আমি একটা জায়গায় পৌঁছেছি, সেটা আমার বাবা মা, আমার ভাই বোন, এদের সবাই, আমার ফ্যামিলির সবার যে দায়িত্ব, সেই জায়গা থেকে তারা আমাকে এই জায়গায় আনার জন্য যে সাপোর্টটা দিয়েছেন, আসার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমি আমার সন্তানকে একটু মানে মানে কি বলবো, ভালো মানুষ হিসাবে আমি দেখতে চাই ওকে নিয়ে আমার চিন্তা। কারণ আমি যা ভালোবাসা পেয়েছি বা সব কিছু, আমি যে ধারাবাহিকতার ভেতর দিয়ে যাচ্ছি, আমি যতদিন সুস্থ থাকবো, সবল থাকবো, আমি অ্যাটলিস্ট আমি কমিটেড আমার কাজের প্রতি। আমি এই কমিটমেন্টের জায়গা থেকে আমি অভিনয়টা করব বা দর্শকের কাছে থাকার চেষ্টা করব। তা আমার স্বপ্ন এখন আমার সন্তানকে নিয়ে, সত্যি কথা, আমাকে নিয়ে আমার খুব বেশি স্বপ্ন। তার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা রইল। আর সামনে একটা কেক রয়েছে, আর জন্মদিন মানেই আমরা আসলে এটা বলি যে এবং করি, কেক কাটলেই মনে হয় যায় উৎসবটা মনে পরিপূর্ণ হলো। তবে আজকে আপনাকে নিয়ে আমরা কেক কাটতে চাই, আর পাঠক সমাবেশের পক্ষ থেকে এই বইটি আপনার জন্য উপহার হিসেবে রয়েছে। চলুন আমরা কেক কাটি। শুভ জন্মদিন। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেল আইকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ বহু বছর ধরে চ্যানেলে আমাকে জন্মদিনে এনে এই যে ভালোবাসাটা দেয়, দর্শকের সঙ্গে আমার একটা এই দিনে, বিশেষ দিনে এই আয়োজনটি করে, এটা আমি এর জন্য চ্যানেলের প্রতি কৃতজ্ঞ। আপনাকে অনেক কৃতজ্ঞতা, আজকের এই বিশেষ দিনে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আজকের এই বিশেষ দিনের বিশেষ তারকা কথন থেকে বিদায় নিচ্ছি, এবং যে তারকা সঙ্গে ছিলেন আমাদের প্রিয় মানুষ, তার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা রইল। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।